নদীর ওপার গিয়ে ব্যাঙা শুধায় সবাই, ভাইরে ভেটকি মাছের নাতনি নাকি গেছে দেশের বাইরে। তার যে চিঠি এসেছে আজ, লিখছে বিলের কাতলা। এবার সারা দেশটি জুড়ে নামবে দারুণ বাদলা। আবৃত্তি করছিলাম কবি রকুনুজ্জামান খান রচিত কবিতা চিঠি বিলি। সুপ্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সকলেই ভালো আছো। আজকে আমি তোমাদের মাঝে চলে এসেছি উদ্ভাস কর্তৃক আয়োজিত আজকের পাঠের সিরিজের একটি কবিতা তোমাদের বইয়ের। আজকে আমরা যে কবিতাটি নিয়ে আলোচনা করব, তোমরা ইতিমধ্যেই আমার আবৃত্তি শুনে এবং থাম্বনেইলে দেখতে পাচ্ছ। আজকে আমাদের কবিতার বিষয় হচ্ছে চিঠি বিলি, যেটি লিখেছেন রকুনুজ্জামান খান। এখানে তোমরা রকুনুজ্জামান খানের একটি ছবিও দেখতে পাচ্ছ। এবং আজকে এই পুরো ক্লাস জুড়ে তোমাদের সাথে আমি আছি। তানজিয়া সুলতানা তুলি, পড়াশোনা করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগে। তাহলে চলো দেরি না করে আমরা আমাদের পাঠে প্রবেশ করি। শুরুতেই আমরা দেখে নেব যে এই পুরো কবিতার জুড়ে রকুনুজ্জামান খান কোন চরিত্রগুলো নিয়ে আসলে আলোচনা করেছেন। এখানে আমরা দেখতে পাচ্ছি উনি দুই ধরনের চরিত্র নিয়ে এখানে আলোচনা করেছেন এবং তারা সকলেই কিন্তু জলজ প্রাণীদের অন্তর্ভুক্ত। এখানে আমরা দেখব উনি ব্যাঙকে, এখানে আমরা দেখি উনি প্রধান চরিত্র হিসেবে যাকে এনেছে সেটি হচ্ছে ব্যাঙ। এখানে আমরা দেখছি উনি প্রধান চরিত্র হিসেবে যাকে এনেছে সেটি হচ্ছে একটি ব্যাঙ, এবং এরপরে উনি জলজ প্রাণী হিসেবে যে মাছগুলোকে এনেছেন সেই মাছগুলোর নাম কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি। এবং ব্যাঙকে উভচর প্রাণী বলা হয় কারণ ব্যাঙ আসলে জলে এবং স্থলে উভয় জায়গায় বসবাস করে, এজন্য আমরা ব্যাঙকে কি বলি, উভচর প্রাণী। এবং বাকি যে মাছগুলোর কথা বলা হচ্ছে আমরা জানি তারা সকলেই পানিতে থাকে, এজন্য তাদেরকে আমরা বলছি জলজ প্রাণী। তোমরা যারা কবিতাটি ইতোমধ্যেই পড়েছো বা তোমাদের বইতে দেখেছো, তোমরা জেনে থাকবে অনেকেই যে এখানে যে 5টি মূল চরিত্রের কথা বলা হচ্ছে সেখানে ব্যাঙের ভূমিকা সব থেকে বেশি আমরা এখানে দেখতে পাই। এবং যে জলজ মাছগুলোর কথা আমরা দেখি সেগুলো আমাদের কবিতার ধারাবাহিক বর্ণনায় আমরা এই মাছগুলোকে পেয়ে থাকি। উনি এই দুই ধরনের প্রাণী জগৎকে নিয়ে আসলে উনি কথা বলেছেন, যেখানে আমরা মাছ এবং উভচর প্রাণী হিসেবে ব্যাঙকে দেখতে পাবো। তাহলে চলো আমরা কবিতাটি পড়ে নিই, আসলে কবিতাটিতে কবি কি বলতে চেয়েছেন। দেখো, এখানে তোমাদেরকে একটি ছবির মাধ্যমে এবং কবিতার লাইনগুলো আমি পাশে দিয়ে একটু তোমাদের জন্য সহজ করার চেষ্টা করেছি বিষয়টি, যাতে এই ছবিটা যদি তোমরা মনে রাখতে পারো তাহলে যেন কবিতার অনেক লাইন বা শব্দ যদি তোমরা ভুলেও যাও, তোমরা যেন এই ছবিটি মনে রেখে বা এই চরিত্রগুলো মনে রেখে যেন উত্তর করে আসতে পারো। দেখো, এখানে রকুনুজ্জামান খান কবিতাটি শুরু করেছেন কোন চরিত্রের মাধ্যমে। দেখো, আমরা দেখছি মূল চরিত্র যেটি ব্যাঙের মাধ্যমে কিন্তু উনি কবিতাটি শুরু করেছেন। উনি লিখছেন, ছাতা মাথায় ব্যাঙ চলেছে চিঠি বিলি করতে, টাপুস টুপুস ঝরছে দেয়া ছুটছে খেয়া ধরতে। দেখো, এটি আমাদের কবিতার প্রথম স্তবক, এবং প্রথম স্তবকে উনি একটিমাত্র চরিত্র নিয়ে কথা বলেছেন, সেটি হচ্ছে ব্যাঙ, যেটি আমাদের কবিতার প্রধান চরিত্র। এখানে আমরা দেখতে পাচ্ছি ছাতা মাথায় ব্যাঙ চলেছে চিঠি বিলি করতে, অর্থাৎ চিঠি বিলি করাটাই আসলে ব্যাঙের কাজ। ছাতা মাথায় ব্যাঙ চলেছে চিঠি বিলি করতে, অর্থাৎ তার যে পেশা আমরা এখানে দেখতে পাচ্ছি সেটি হচ্ছে ব্যাঙ একটি ডাক পিয়ন। এরপর বলছে টাপুস টুপুস ঝরছে দেয়া ছুটছে খেয়া ধরতে। এই দেয়া শব্দটি তোমাদের অনেকের কাছে অপরিচিত মনে হতে পারে। টাপুস টুপুস ঝরছে দেয়া, হয়তো তোমরা অনেকে এটির অর্থ না জেনেও বুঝতে পারছো, যেখানে টাপুস টুপুস ঝরছে দেয়া বলতে আসলে বোঝানো হচ্ছে যে টাপুস টুপুস করে বৃষ্টি ঝরছে। এখানে দেয়া অর্থ কিন্তু বৃষ্টি না, বরং দেয়া অর্থ আমরা জানবো মেঘ। মেঘ থেকে বৃষ্টি ঝরছে টাপুস টুপুস করে, এটি আমরা এখানে বুঝবো যে টাপুস টুপুস ঝরছে দেয়া ছুটছে খেয়া ধরতে। আর খেয়া অর্থ কি? খেয়া অর্থ হচ্ছে নৌকা। খেয়া বলতে আমরা এখানে বুঝবো নৌকা। তাহলে আমরা যদি এই বিষয়টি কল্পনা করার চেষ্টা করি, দেখো ছবিতে আমরা দেখতে পাচ্ছি যে ছাতা মাথায় ব্যাঙ চলেছে চিঠি বিলি করতে, আমরা এখানে ব্যাঙের হাতে একটা চিঠিও দেখতে পাচ্ছি। এবং টাপুস টুপুস ঝরছে দেয়া ছুটছে খেয়া ধরতে, এখানে ছুটছে খেয়া ধরতে বোঝানো হচ্ছে যে ব্যাঙ আসলে খেয়া বা নৌকাটা ধরার জন্য ছুটছে। যেহেতু বৃষ্টি পড়ছে এবং তাকে অবশ্যই চিঠি বিলি করতে হবে, সে সঙ্গে একটি ছাতা নিয়ে নিয়েছে এবং চিঠিগুলো যেন ভিজে না যায় এজন্য কিন্তু সে ছাতিটি নিয়েছে, এবং সে যেন নদীটি পার হতে পারে এজন্য সে একটি খেয়ার পিছনে
ছুটছে, যাতে সে খেয়াটিতে করে নদী পার হয়ে সকলকে চিঠি বিলি করতে পারে। তাহলে প্রথম স্তবকটা আমরা ছবির সাথে মিলিয়ে রাখার চেষ্টা করব এবং মনে রাখার চেষ্টা করব। এরপর বলছে খেয়া নায়ের মাঝি হলো চিংড়ি মাছের বাচ্চা, দু চোখ বুজে হাল ধরে সে জবর মাঝি সাচ্চা। এখানে বলছে দ্বিতীয় স্তবকটি দেখো, এখানে যে চরিত্রটি নিয়ে কথা বলা হচ্ছে সেটি কিন্তু চিংড়ি মাছের বাচ্চা। তাহলে প্রথম স্তবকে আমরা যে চরিত্রের কথাটি দেখলাম সেটি হচ্ছে ব্যাং, যে আসলে একটি ডাক পিয়ন, অর্থাৎ তার কাজ হচ্ছে চিঠি বিলি করা। এখন আমরা দ্বিতীয় স্তবকে আরেকটি চরিত্রকে রকুনুজ্জামান খান তুলে ধরেছেন। তিনি বলছেন খেয়া নায়ের মাঝি হলো চিংড়ি মাছের বাচ্চা। খেয়া না বলতে আমরা কি বুঝি? আমরা একটু আগে দেখলাম যে খেয়া বলতে আসলে আমরা বুঝি কি? নৌকা। খেয়া বলতে আমরা বুঝি নৌকা। তাহলে খেয়া না, এই যে খেয়া না মানে হচ্ছে খেয়া নৌকা। তাহলে এখানে যে না শব্দটি আছে, এখানে আসলে আমরা বুঝবো এখানে খেয়া না, অর্থাৎ হচ্ছে খেয়া নৌকা। এখানে না বলতে আমরা বুঝি এখানে না বলতে আমরা নৌকাকে বুঝছি। তাহলে খেয়া নায়ের মাঝি হলো চিংড়ি মাছের বাচ্চা, অর্থাৎ যে খেয়া নায়ে করে ব্যাংক চিঠি বিলি করতে যাচ্ছে সেই খেয়া নায়ের মাঝি হিসেবে এখানে কাকে আমরা দেখতে পাচ্ছি? দেখো আমরা চিত্রেও দেখতে পাচ্ছি এখানে চিংড়ি মাছের বাচ্চা হচ্ছে খেয়া নায়ের মাঝি, অর্থাৎ যে নায়ে করে আমাদের ব্যাংক অর্থাৎ ডাক পিয়ন চিঠি বিলি করতে যাচ্ছে সেই নৌকাটি চালাচ্ছে কে? সেই নৌকাটি চালাচ্ছে একটি চিংড়ি মাছের বাচ্চা। তাহলে দ্বিতীয় স্তবকে আমরা যে চরিত্র সম্পর্কে দেখতে পাই সেটি হচ্ছে চিংড়ি মাছের বাচ্চা। চিংড়ি মাছের বাচ্চা। খেয়া নায়ের মাঝি হলো চিংড়ি মাছের বাচ্চা, দু চোখ বুজে হাল ধরে সে জবর মাঝি সাচ্চা। এই যে মাঝি, এখানে আমাদেরকে মাঝি হচ্ছে চিংড়ি মাছের বাচ্চা এবং তার পারদর্শিতা আসলে এই লাইনটির মাধ্যমে তুলে ধরা হচ্ছে যে দু চোখ বুজে হাল ধরে সে, অর্থাৎ তাকে নৌকা চালানোর জন্য বা বৈঠা ধরার জন্য আসলে তাকে চোখ মেলে পানির স্রোত বা এগুলো কিছুই আসলে তাকে দেখতে হয় না। সে চোখ বুজে খুব পারদর্শিতার সাথে বা দক্ষতার সাথে নৌকা চালাতে পারে। অর্থাৎ যদিও একটি চিংড়ি মাছের বাচ্চা আকারে খুবই ছোট হতে পারে, কিন্তু এখানে তার আকারটাকে আমরা মুখ্য বিষয় হিসেবে দেখছি না, বরং আমরা দেখছি যে চিংড়ি মাছের বাচ্চা কত দক্ষতার সাথে বা পারদর্শিতার সাথে বা সাহসের সাথে নৌকা চালাচ্ছে এবং নৌকা চালিয়ে সে ব্যাংকে নদী পার করে দিচ্ছে। তাহলে দ্বিতীয় স্তবকে আমরা দেখতে পাই চিংড়ি মাছের বাচ্চাকে, যে হচ্ছে একটা মাঝি এবং এই মাঝি খেয়া নায়ে করে আমাদের ব্যাংকে নদী পার করে দিচ্ছে যাতে সে চিঠি বিলি করতে পারে। এরপর দেখো তৃতীয় স্তবকের দিকে যদি আমরা দেখি, এখানে বলছে তার চিঠিও এসেছে আজ, লিখছে বিলের খোলসে। এখানে তার বলতে তোমাদের মনে প্রশ্ন জাগতে পারে যে তার বলতে আসলে কাকে বোঝানো হচ্ছে। দেখো এই তৃতীয় স্তবকের ঠিক আগের স্তবকে আমরা দেখতে পাচ্ছি যে চিংড়ি মাছের বাচ্চাকে নিয়ে কবি কথা বলেছেন। তাহলে এখানে তার যে শব্দটি, এটি অবশ্যই এই চিংড়ি মাছের বাচ্চাকেই বোঝাচ্ছে। তাহলে তার চিঠিও এসেছে আজ, এখানে তার বলতে আমরা বুঝছি ব্যাং আসলে বলতে চাচ্ছে যে চিংড়ি মাছ মাঝি হিসেবে এখানে কাজ করছে, চিংড়ি মাছেরও চিঠি এসেছে আজ এবং লিখেছে কে? বিলের খোলসে। তাহলে দেখো তৃতীয় স্তবকে এসে কবি আরেকটি চরিত্রের সাথে আমাদের পরিচয় করালেন, সেটি হচ্ছে কে? বিলের খোলসে। চরিত্রটি হচ্ছে বিলের খোলসে। সাঁঝের বেলার রোদে নাকি চোখ গেছে তার ঝলসে। তাহলে কার চোখ ঝলসে গেছে? ঝলসে গেছে হচ্ছে খোলসে মাছের চোখ এবং সেই খোলসে মাছ কি করেছে? সে চিঠি লিখেছে কাকে? এই যে খেয়া নায়ের মাঝি চিংড়িকে সে চিঠি লিখেছে এবং ব্যাং বলছে যে তার চিঠিও এসেছে আজ, অর্থাৎ এই খেয়া নায়ের মাঝি বা চিংড়ি মাছের চিঠিও এসেছে আজ এবং সেটি লিখেছে কে? বিলের খোলসে এবং তার চোখ ঝলসে গেছে কিসে? সাঁঝের বেলার রোদে। দেখো উনি কত মানে মজার করে আসলে এই কল্পনা শক্তিকে আমাদের মধ্যে জাগিয়ে তুলেছেন
এখানে তোমরা পড়লেই বুঝতে পারবে যে সাঁঝের বেলার রোদে নাকি তার চোখ ঝলসে গেছে। সাধারণত সাঁঝের বেলা কি চোখ ঝলসানোর মতো কোনো রোদ আমরা দেখতে পাই? আমরা কিন্তু সাঁঝের বেলায় এত তীব্র বা এত তীক্ষ্ণ রোদ কিন্তু আমরা দেখতে পাই না। এটি সাধারণত আমরা সকাল বা মধ্য দুপুরের দিকে কিন্তু আমরা খুব তীক্ষ্ণ একটি রোদ দেখতে পাই, কিন্তু এখানে খলসে মাছের কি হয়েছে, সাঁঝের বেলার রোদে তার চোখ ঝলসে গেছে। সে এই কথাটি সেই চিঠিতে লিখেছে, যে চিঠিটা সে চিংড়ি মাছের বাচ্চাকে পাঠিয়েছে, সেই চিঠিতে সে লিখেছে যে সাঁঝের বেলার রোদে তার চোখ ঝলসে গেছে। এবং এই চিঠিটা কে পড়েছে? এই যে ব্যাঙ পড়েছে। যেহেতু সে ডাক পিয়ন, চিঠি বিলি করছে, সে আসলে চিঠিতে এটি পড়েছে যে এই যে বিলের খোলসে সে চিংড়ি মাছের বাচ্চাকে যে চিঠিটি লিখেছে, সেই চিঠিটিতে সে এটি লিখেছে যে তার চোখ সাঁঝের বেলা রোদে ঝলসে গেছে। দেখো, আমরা যদি কবিতাকে দুইটি অংশে ভাগ করি, তাহলে প্রথম তিনটি স্তবকে কবি তিনটি ভিন্ন চরিত্রকে আনার চেষ্টা করেছেন। প্রথমে আমরা দেখতে পাচ্ছি উনি ডাকপিয়ন হিসেবে বা চিঠি বিলি করবে, যে সেই হিসেবে কাকে এনেছে? ব্যাংকে এনেছে, যেটি আসলে আমাদের এই কবিতার মূল চরিত্র। এবং পরের স্তবকে উনি এনেছেন চিংড়ি মাছের বাচ্চাকে, এবং চিংড়ি মাছের বাচ্চাকে উনি কি হিসেবে এনেছেন? খেয়া নায়ের মাঝি হিসেবে, যে নৌকাতে করে ব্যাংক চিঠি বিলি করবে সেই নায়ের মাঝি হিসেবে এনেছেন। এবং তৃতীয় স্তবকে আমরা দেখছি বিলের খোলসেকে। দেখো, তোমরা ছবিতেও দেখতে পাবে বিলের খোলসের একটি ছবি এখানে দেওয়া হয়েছে। অর্থাৎ এই কবিতার অংশগুলোর সাথে যদি তোমরা ছবিটাকে খুব ভালোভাবে মিলিয়ে পড়ার চেষ্টা করো, আমার মনে হয় এটি তোমাদের জন্য খুব সহজ হবে। এবং ছোট ছোট প্রশ্নগুলো তোমরা কোনোভাবে যদি কবিতার লাইন ভুলেও যাও, তাও তোমরা উত্তর করতে পারবে। দেখো, সাঁঝের বেলার যে রোদ, সেটার জন্য কিন্তু এখানে একটা সূর্যের নরম রোদের চিত্র আমরা রাখার চেষ্টা করেছি, যাতে তোমরা এই চিত্রটি মনে রেখে এই কবিতার লাইনগুলো মনে রাখতে পারো। তাহলে চলো আমরা দেখিনি পরের অংশে আমরা কোন তিনটি স্তবক নিয়ে আলোচনা করব। দেখো, এখানে তিনটি স্তবকের সাথে তোমাদের জন্য একটা ছবিও দিয়ে দেওয়া হয়েছে, যাতে তোমরা খুব ভালো করে ছবির সাথে কবিতাটি মিলিয়ে পড়তে পারো এবং মনে রাখতে পারো। দেখো, চতুর্থ স্তবকে আমরা দেখছি যে নদীর ওপার গিয়ে ব্যাঙা সুধায় সবাই, ভাইরে ভেটকি মাছের নাতনি নাকি গেছে দেশের বাইরে। দেখো, এখানে ব্যাঙ যখন নদী পার হয়ে চিঠি বিলি করতে গেল বিলে, তখন সে বাকি সকলকে জিজ্ঞেস করছে। দেখো, তোমরা ছবিতেও দেখতে পাবে যে ব্যাঙ যখন টাপুস টুপুস এখনো দেয়া ঝরছে, অর্থাৎ বৃষ্টি পড়ছে, এবং সে তার চিঠিগুলো নিয়ে এবং ছাতা মাথায় দিয়ে সে নদী কিন্তু পার হয়ে এসেছে, এবং সে তীরে দাঁড়িয়ে বাকি যে জলজ প্রাণীগুলো পানিতে আছে বা মাছগুলো আছে তাদেরকে জিজ্ঞেস করছে। দেখো, সুধায় সবাই, অর্থাৎ নদীর ওপারে যখন ব্যাঙা গেল, নদীর ওপারে ব্যাঙা গিয়ে সকলকে শুধাচ্ছে বা জিজ্ঞাসা করছে। শুধানো অর্থ কি? জিজ্ঞাসা করা। তাহলে সে সকলকে শুধাচ্ছে ভাইরে, অর্থাৎ সে জলজ প্রাণী সকলকে কি বলে সম্বোধন করছে? ভাই বলে। বলছে ভেটকি মাছের নাতনি নাকি গেছে দেশের বাইরে। সে বলতে চাচ্ছে যে ভেটকি মাছের নাতনি নাকি দেশে নাই, অর্থাৎ এই বিলে নাকি ভেটকি মাছের নাতনি নেই, এই খবরটি সে পেয়েছে। এই জন্য সে আরো বেশি নিশ্চিত হওয়ার জন্য এই জলজ প্রাণীদেরকে শুধাচ্ছে যে ভেটকি মাছের নাতনি নাকি গেছে দেশের বাইরে। তাহলে দেখো, এখানে আমরা নতুন আরেকটি চরিত্রের নাম দেখতে পাচ্ছি এই স্তবকে, সেটি হচ্ছে ভেটকি মাছের নাতনি। যদিও তার উপস্থিতি এখানে নেই, কিন্তু ব্যাঙ সকলকে যখন জিজ্ঞাসা করছে যে ভেটকি মাছের নাতনি নাকি এখন দেশের বাইরে আছে, অর্থাৎ এই বিলের বাইরে আছে বা অন্য কোনো স্থানে আছে। তাহলে দেখো, এই স্তবকের মাধ্যমে রকুনুজ্জামান খান যে চরিত্রটিকে নিয়ে এসেছি সেটি হচ্ছে ভেটকি মাছের নাতনি। তাহলে এখানে আমরা কোন চরিত্রকে দেখতে পাচ্ছি? এখানে আমরা দেখতে পাচ্ছি ভেটকি মাছের নাতনি। তাহলে চতুর্থ স্তবকে আমরা যেটা দেখতে পারলাম যে কবি এখানে ভেটকি মাছের নাতনিকে এনেছেন, যে আসলে এই কবিতায় উপস্থিত নেই, কিন্তু ব্যাঙ যখন সকলকে জিজ্ঞেস করছে তখন আমরা জানতে পারছি যে এখানে আসলে ভেটকি মাছের নাতনি ছিল, যে এখন দেশের বাইরে আছে। তারপর দেখি, তারপর ব্যাঙ বলছে তার যে চিঠি এসেছে আজ, লিখছে বিলের কাতলা। তাহলে সে সকলকে জানাচ্ছে যে ভেটকি মাছের নাতনি যে দেশের বাইরে আছে তার একটা চিঠি এসেছে, এবং সেই চিঠিটি কে পাঠিয়েছে? সেই চিঠিটি লিখেছে হচ্ছে বিলের কাতলা। তাহলে ব্যাঙ, তোমরা জানো যে চিঠির ওপরে কে চিঠি পাঠাচ্ছে এবং কাকে পাঠাচ্ছে, এটা কিন্তু
যিনি ডাকপিয়ন উনি কিন্তু এটা পড়ে দেখেন এবং সেই অনুযায়ী কিন্তু উনি চিঠিটা পৌঁছে দেন। এবং এখানে উনি দেখেছেন যে ভেটকি মাছের নাতনিকে যে চিঠি লিখছে সে হচ্ছে বিলের কাতলা। তাই তিনি বলছেন তার যে চিঠি এসেছে আজ, লিখছে বিলের কাতলা, এবার সারা দেশটি জুড়ে নামবে দারুণ বাদলা। দারুণ বাদলা বলতে এখানে বোঝাচ্ছে যে এবার ভীষণ বৃষ্টি হবে। অর্থাৎ তোমরা জানো যে বর্ষায় কিন্তু অনেক বেশি বৃষ্টি হয়, বর্ষাকাল যখন আমাদের দেশে আসে তখন অনেক বেশি বৃষ্টি হয়। এবং সে বিলের কাতলা যে ভেটকি মাছের নাতনিকে যে চিঠিটি লিখেছে সেটি ব্যাঙ পড়ে দেখেছে যে সেখানে বিলের কাতলা আসলে ভেটকি মাছের নাতনিকে এটা বলেছে যে এবার সারা দেশ জুড়ে অনেক বেশি বৃষ্টি হবে। তাহলে দেখো এই পঞ্চম স্তবকে এসে আমরা আরেকটি চরিত্রকে দেখতে পাচ্ছি, সেটি কে বলতো? বিলের কাতলা। আমরা দেখতে পাই কাকে এই স্তবকে? বিলের কাতলাকে, যে চিঠি লিখছে কাকে? এই যে ভেটকি মাছের নাতনিকে। দেখো আমরা শেষ স্তবকে দেখি, তাই তো নিলাম ছাতা কিনে আসুক এবার বর্ষা। তাহলে এই কথাটি কে বলছে বলো তো? এই কথাটি বলছে কিন্তু ব্যাঙ। কারণ এই পুরো কবিতারই অধিকাংশ জায়গাতেই কিন্তু ব্যাঙই সবাইকে এই কথাগুলো বলতে চাচ্ছে যে কে কাকে কোন চিঠি লিখেছে এবং চিঠিটিতে কোন বিষয়টি তারা তুলে ধরেছে। এবং সে যখন জানতে পারলো যে বিলের কাতলা ভেটকি মাছের নাতনিকে চিঠিতে লিখেছে যে এবছর দেশে দারুণ বাদলা নামবে, তাই সে কি করেছে? তাই তো নিলাম ছাতা কিনে আসুক এবার বর্ষা। ব্যাঙ বলছে এই যে এবার সারা দেশে দারুণ বৃষ্টি হবে, তাই সে ছাতা কিনে নিয়েছে এবং বলছে এখন আসুক বর্ষা। সে এখন আসুক বর্ষা বলতে বোঝাচ্ছে এখন যতই বর্ষা আসুক বা বৃষ্টি হোক, সে তার আসলে এটা কোনো প্রতিবন্ধকতা তাকে সৃষ্টি করবে না। এর জন্য সে বলছে তাই তো নিলাম ছাতা কিনে আসুক এবার বর্ষা, চিংড়ি মাঝির খেয়া না আর ছাতাই আমার ভরসা। অর্থাৎ সে বলতে চাচ্ছে যে যদি দারুণ বৃষ্টিও নামে, শুধুমাত্র এই যে চিংড়ি মাছের যে খেয়াটা অর্থাৎ নৌকাটা এটিই তার ভরসা নয়, বরং তার ভরসা এখন কে? ছাতা। কারণ এবার সারা দেশে প্রচুর বৃষ্টি হবে, সে এটি জানতে পেরেছে। তাহলে শেষ স্তবকে আমরা নতুন কোনো চরিত্রকে আসলে দেখতে পাচ্ছি না, বরং এখানে ব্যাঙ। এই কথাটি আসলে কে বলছে? এই কথাটি আসলে বলছে ব্যাঙ। তাহলে শেষ যে স্তবক সেখানে গিয়ে আমরা দেখতে পাই যে রুকনুজ্জামান খান আসলে নতুন কোনো চরিত্রকে আনেনি, বরং যেটা মুখ্য চরিত্র আমরা ব্যাঙকে দেখতে পাই। ব্যাঙ আসলে এখানে বলছে যে অনেক বেশি বৃষ্টি হবে বলেই সে ছাতাটি কিনে নিয়েছে এবং তার ভরসা এখন চিংড়ি মাছের খেয়ানা নয়, বরং তার ভরসা এখন কে? ছাতা। তাহলে দেখো তোমরা যদি ছবিটির দিকেও লক্ষ্য করো, আমরা যদি লাইনগুলোর সাথে ছবিটিকে একটু মিলিয়ে পড়ার চেষ্টা করি, আমরা দেখি এখানে আমরা দেখতে পাচ্ছি ব্যাঙ ছাতা মাথায় নিয়ে চিঠিগুলো বিলি করতে এসেছে। এবং এখানে তোমরা দেখতে পাচ্ছ যে কাতলা মাছকে রাখা হয়েছে। এই যে চিংড়ি মাছ কি করেছে? ব্যাঙকে রেখে সে কিন্তু চলে যাচ্ছে এবং ব্যাঙ পৌঁছানোর পরের ঘটনাগুলোই কিন্তু আমরা এই স্তবকগুলোতে দেখতে পাই, যেখানে সে এসে শুরুতেই ভেটকি মাছের নাতনির কাছে যে বিলের কাতলা চিঠি লিখেছে সেই বিষয়টি বলছে এবং বলছে যে সেই চিঠিতে লেখা আছে এবছর সারা দেশে প্রচুর বৃষ্টি হবে, তাই সে একটি ছাতা কিনে নিয়েছে এবং এখন ছাতাই তার একমাত্র ভরসা, শুধুমাত্র চিংড়ি মাছের খেয়ানা নয়। এই বিষয়টি আসলে এই অংশে আমরা দেখতে পাচ্ছি। তাহলে তোমরা দেখো পুরো গল্পটি জুড়ে আমরা প্রথম 5টি স্তবকে 5টি ভিন্ন ভিন্ন চরিত্র সম্পর্কে দেখতে পাই। প্রথমটিতে আমরা মুখ্য চরিত্র ব্যাঙ, দ্বিতীয়টিতে আমরা চিংড়ি মাছের বাচ্চাকে খেয়ানায়ের মাঝি হিসেবে দেখি, তৃতীয়টিতে আমরা বিলের খোলসে মাছকে দেখছি যে আসলে চিংড়ি মাছের বাচ্চাকে চিঠি লিখেছিল। এরপরে চতুর্থ স্তবকে আমরা পাচ্ছি ভেটকি মাছের নাতনিকে, যে আসলে দেশে নেই, সে আসলে দেশের বাইরে গেছে। এবং পঞ্চম স্তবকে আমরা বিলের কাতলাকে দেখছি, যে বিলের কাতলা ভেটকি মাছের নাতনিকে চিঠি লিখেছে এবং সেই চিঠিতে উনি বলেছেন যে এবার সারা দেশে প্রচুর বৃষ্টি হবে। এবং শেষ স্তবকে ব্যাঙ এসে বলছে যেহেতু এবার দেশে প্রচুর বৃষ্টি হবে, তাই সে বর্ষাকে প্রতিবন্ধকতা মনে না করে সে বলছে আসুক এবার বর্ষা, এখন আমার ভরসা শুধুমাত্রই ছাতা, শুধুমাত্র কে নয়? চিংড়ি মাঝির খেয়ানা নয়, বরং এখন আমার ভরসাকে ছাতা। তাহলে এভাবে আমরা ছবি দিয়ে পুরো কবিতাটিকে পড়ার চেষ্টা করলাম এবং আশা করব যে এই কবিতাটি তোমরা ছবির সাথে মিলিয়ে প্রত্যেকটি লাইন বুঝতে পেরেছো এবং তোমরা পরবর্তীতে যত প্রশ্নই আসুক, সেটা ছোট প্রশ্ন হোক বা শূন্যস্থান হোক, তোমরা যদি কবিতার লাইন মনে নাও থাকে তোমরা ছবিগুলোকে মনে রাখার চেষ্টা করবে এবং সেভাবে উত্তর করার চেষ্টা করবে। এরপরে দেখো
আমরা যদি ছড়ার এই কাহিনী বা চরিত্রগুলোর একটি ধারাবাহিক বর্ণনা করতে চাই, আমি যদিও কবিতা পড়ার মধ্যে তোমাদেরকে বলে দিয়েছি যে কবি কিভাবে প্রত্যেকটি স্তবকে আলাদা আলাদাভাবে এক একটি চরিত্রকে তুলে ধরেছে, তারপরেও যদি আমরা প্রত্যেকটি চরিত্র নিয়ে এবং ছড়ার কাহিনীগুলো কিভাবে ধারাবাহিকভাবে বর্ণনা করা যায় সেগুলো যদি একটু চিন্তা করি, চলো আমরা একটু দেখি যে কিভাবে এই কাহিনীগুলোর ধারাবাহিকভাবে আমাদের সামনে তুলে ধরা হয়েছে। তাহলে দেখো, প্রথমে আমরা যে চরিত্রটিকে পাই সেটি হচ্ছে কে বলতো? সেটি হচ্ছে ব্যাঙ। তাহলে ব্যাঙকে আমরা কিভাবে দেখছি বলতো? ধরো ব্যাঙ একটি চরিত্র আমাদের। ব্যাঙ নিয়ে যদি আমরা তথ্যগুলো এখানে সাজাতে চাই তাহলে আমরা কি কি লিখতে পারি? শুরুতেই আমরা লিখতে পারি যে এখানে মুখ্য চরিত্র আসলে কে বলতো? মুখ্য অর্থ হচ্ছে প্রধান চরিত্র। তাহলে আমরা এখানে ব্যাঙকে প্রধান চরিত্র হিসেবে দেখতে পেয়েছি। এরপর যদি ব্যাঙের অন্য কোনো বৈশিষ্ট্য আমরা মনে করতে পারি, তাহলে তোমরা মনে করো, দেখো ব্যাঙকে কিন্তু আমরা কি হিসেবে পেয়েছি বলতো? ডাক পিয়ন হিসেবে পেয়েছি, কারণ সে চিঠি বিলি করে, তার প্রধান কাজটি হচ্ছে চিঠি বিলি করা। তাহলে ব্যাঙের যে চরিত্র সেটি আসলে কি? ওনার যে পেশা সেটি হচ্ছে ডাক পিয়ন। তাহলে ব্যাঙ আমাদের প্রধান চরিত্র এবং তার যে মূল কাজ সেটি হচ্ছে ডাক পিয়ন। এবং তার হাতে আমরা কি দেখতে পাই? তার হাতে আমরা দেখতে পাই চিঠি এবং ছাতা। তাহলে ছাতা মাথায় সে ছিল। সে কি অবস্থায় ছিল বলতো? ছাতা মাথায় অবস্থায় ছিল। এটি আমরা দেখতে পাই। যদি তোমাদের প্রশ্ন আসে যে চিঠি বিলি কবিতাটি আসলে ছাতা মাথায় দিয়ে কে চলছিল, আমরা বলতে পারবো কে চলছিল? ব্যাঙ চলছিল। তাহলে ব্যাঙের পর দ্বিতীয় যে চরিত্রটি আমরা দেখতে পাই সেটি হচ্ছে কে বলতো? সেটি হচ্ছে চিংড়ি মাছের বাচ্চা। আমরা কাকে দেখলাম? দ্বিতীয় চরিত্র হিসেবে আমরা দেখতে পেয়েছি হচ্ছে চিংড়ি মাছের বাচ্চাকে। চিংড়ি মাছের বাচ্চা সম্পর্কে যদি আমরা বলি তাহলে আমরা কি দেখব বলতো? চিংড়ি মাছের বাচ্চার পেশা কি ছিল? চিংড়ি মাছের বাচ্চা কবিতাতে কোন ভূমিকা পালন করেছে? সে আসলে যে ভূমিকাটি পালন করেছে সেটি হচ্ছে সে একজন কি? মাঝি। ঠিক আছে, অর্থাৎ সে হচ্ছে নৌকা চালায়। এবং তাকে আমরা কি মাঝি হিসেবে দেখেছি বলতো? খেয়া নায়ের মাঝি। অর্থাৎ তাকে স্পেসিফিক্যালি বলা হচ্ছে কি? সে একটা খেয়া নায়ের মাঝি। এবং তার বৈশিষ্ট্য যদি আমরা দেখি, আমরা দেখতে পাই যে সে খুব দক্ষ, পারদর্শী এবং খুব সাহসী একজন মাঝি। যদিও সে আকারে খুবই ছোট, কিন্তু সে আসলে দু চোখ বুঝেই হাল ধরতে জানে। অর্থাৎ হাল ধরা মানে হচ্ছে সে বৈঠা বাইতে জানে। কিভাবে? দু চোখ বুঝেই সে বৈঠা বাইতে পারে। তাহলে আমরা কি দেখছি? যে তাকে আমরা বলতে পারি খুব দক্ষ, পারদর্শী এবং সাহসী। তাহলে এই বৈশিষ্ট্যগুলো কিন্তু আমরা চিংড়ি মাছের বাচ্চার মধ্যে দেখতে পাই যে সে ছিল একটা মাঝি এবং সে কেমন নৌকার মাঝি ছিল? খেয়া নায়ের মাঝি ছিল এবং সে খুব দক্ষ, পারদর্শী এবং সাহসী। এই কথাটি আমরা কেন বললাম? কারণ সে দু চোখ বুঝে হাল ধরতে জানে। অর্থাৎ তাকে হাল ধরার জন্য বা বৈঠা বাওয়ার জন্য বা নৌকা বাওয়ার জন্য তাকে চোখ খোলা রেখে জলস্রোত বা দিক কোনো কিছুই আসলে তার দেখার প্রয়োজন হয় না। এটি কিন্তু তার দক্ষতা এবং পারদর্শিতাকেই তুলে ধরে। তারপরে আমরা যে চরিত্রকে দেখি ব্যাঙের পরে আমরা দেখতে পাচ্ছি চিংড়ি মাছের বাচ্চাকে। এবং চিংড়ি মাছের বাচ্চাকে কি করেছে বলতো? বিলের যে খোলসে মাছ, অর্থাৎ তৃতীয় যে চরিত্রকে আমরা দেখতে পাই সেটি হচ্ছে বিলের খোলসে মাছকে আমরা দেখি।
দেখো, বিলের খোলসে মাছের কথা তোমরা একটু কবিতা থেকে মনে করার চেষ্টা করো তো। বিলের খোলসে মাছ আসলে কি কাজটি করেছে? সে কিন্তু শুধুমাত্র চিংড়ি মাছের বাচ্চাকে একটি চিঠি লিখেছে, এবং সেই চিঠিটিতে সে কি লিখেছে? সেই চিঠিটিতে সে লিখেছে যে সাঁঝের বেলার যে নরম রোদ, সেই রোদেও নাকি তার চোখ ঝলসে গেছে। তাহলে বিলের খোলসে মাছ নিয়ে আমরা কোন কোন তথ্যগুলো পাই? আমরা যে তথ্যটি পাই সেটি হচ্ছে চিঠি লিখা, কাকে বলো তো? চিঠি লিখেছে কাকে? চিংড়ি মাছের বাচ্চাকে। সে কি করেছে? চিঠি লিখেছে চিংড়ি মাছের বাচ্চাকে। তারপরে তার সম্পর্কে আরেকটি যে তথ্যটি, সেটি হচ্ছে সে চিঠিটিতে কি লিখেছে। এটি যদি তোমাদের প্রশ্নে আসে তোমরা বলতে পারবে কি? যে সাঁঝের বেলার রোদে তার চোখ ঝলসে গেছে। সাঁঝের বেলার রোদে তার চোখ ঝলসে গেছে। তাহলে আমরা দেখছি যে সে চিঠিতে লিখেছে যে সাঁঝের বেলার রোদে তার চোখ ঝলসে গেছে। তাহলে আমরা প্রথমে ব্যাঙ চরিত্রকে দেখলাম, তারপর চিংড়ি মাছের বাচ্চা, তারপর বিলের খোলসে মাছ। এরপরে তোমাদের সামনে কোন চরিত্রটি আসলে রুকনুজ্জামান খান তুলে ধরার চেষ্টা করেছেন তোমরা একটু মনে করে বলো তো। আমরা দেখি যে বিলের খোলসে মাছের পরে উনি যে চরিত্রকে তুলে ধরার চেষ্টা করেছেন সেটি হচ্ছে ভেটকি মাছের নাতনি, যার উপস্থিতি কিন্তু আমরা এই কবিতাটিতে দেখতে পাইনি, কিন্তু আমরা বুঝতে পেরেছি কার মাধ্যমে? ব্যাঙ যখন সকলকে জিজ্ঞেস করলো যে ভেটকি মাছের নাতনি নাকি দেশের বাইরে গেছে, তখন কিন্তু আমরা বুঝতে পেরেছি আসলে এই বিলে কে ছিল? ভেটকি মাছের নাতনিও ছিল, যে ঠিক ওই সময়ে উপস্থিত ছিল না, কারণ সে দেশের বাইরে ছিল। তাহলে পরবর্তী চরিত্র হিসেবে আমরা কাকে পাই বলো? পরবর্তী চরিত্র হিসেবে আমরা পাচ্ছি ভেটকি মাছের নাতনিকে। তাহলে পরবর্তী চরিত্র হিসেবে আমরা কাকে পাচ্ছি? ভেটকি মাছের নাতনি। এবং ভেটকি মাছের নাতনি সম্পর্কে যদি আমরা কিছু তথ্য মনে করতে চাই, তাহলে তো আমরা বললাম মাত্রই যে ভেটকি মাছের নাতনি আসলে এই কবিতাটিতে অনুপস্থিত ছিল। এই প্রশ্নটি কি তোমাদের আসতে পারে যে কোন চরিত্রটি আসলে শারীরিকভাবে এই কবিতাটিতে অনুপস্থিত ছিল? তাহলে কে ছিল? ভেটকি মাছের নাতনি অনুপস্থিত ছিল। তাহলে সে কেন অনুপস্থিত ছিল? কারণ সে কোথায় ছিল বলো তো? আমরা ব্যাঙের মাধ্যমে জানি যে সে দেশের বাইরে গেছে। তাহলে আমরা দেখলাম যে ভেটকি মাছের নাতনি কোথায় গেছে? দেশের বাইরে গেছে। এরপরে যে চরিত্রটিকে রুকনুজ্জামান খান এনেছেন সেটি আমরা দেখি বিলের কাতলা মাছ। বিলের কাতলা মাছ কেন এসেছিল বলো তো? বিলের কাতলা মাছের বিষয়টি তখনই আসে যখন আমরা জানতে পারি যে ব্যাঙ বলছে বিলের কাতলা কাকে চিঠি লিখেছে? ভেটকি মাছের নাতনিকে। সে বলছে যে ভেটকি মাছের নাতনি নাকি দেশের বাইরে গেছে, কিন্তু তারও তো চিঠি এসেছে। তাকে কে চিঠি লিখেছে? তাকে চিঠি লিখেছে হচ্ছে বিলের কাতলা। তাহলে পরের যে চরিত্রটি আমরা দেখি সেটি হচ্ছে বিলের কাতলা। আমরা কাকে পাই? বিলের কাতলা মাছকে আমরা পরবর্তী চরিত্রে দেখতে পাই। তাহলে বিলের কাতলা মাছকে আমরা পরবর্তী চরিত্রে দেখতে পাচ্ছি। বিলের কাতলা মাছ কি করেছে বলো তো? বিলের কাতলা মাছকে আমরা দেখছি সে চিঠি লিখেছে। সে চিঠি লিখেছে কাকে? সে চিঠি লিখেছে হচ্ছে ভেটকি মাছের নাতনিকে। চিঠি লিখেছে কাকে? ভেটকি মাছের সে চিঠি লিখেছে ভেটকি মাছের নাতনিকে। সে চিঠি লিখেছে ভেটকি মাছের নাতনিকে। তারপরে সে চিঠিতে কি লিখেছে বলো তো? যেটি আমরা ব্যাঙ যখন সকলকে বলল তখন আমরা জানতে পারলাম যে এই যে ভেটকি মাছের নাতনিকে বিলের কাতলা চিঠি লিখেছে, বিলের কাতলা আসলে তাকে বলেছে যে এবার সারা দেশ জুড়ে দারুণ বাদলা নামবে। এবার সারা
দেশটি জুড়ে নামবে নামবে দারুণ বাদলা। তাহলে দেখো আমরা যদি ধারাবাহিকভাবে এই কবিতাটিতে কবি কোন কোন চরিত্রকে এনেছেন এবং তাদের ভূমিকা বা তাদের পেশা কি ছিল সেটা যদি আমরা দেখি, তাহলে আমরা দেখব শুরুতে এসেছিল আমাদের প্রধান চরিত্র ব্যাঙ এবং তার পেশা কি ছিল, ডাকপিয়ন, এবং সে কি অবস্থায় ছিল বলতো, ছাতা মাথায় অবস্থায় ছিল। এরপরে আমরা দেখব চিংড়ি মাছের বাচ্চাকে। চিংড়ি মাছের বাচ্চা এই কবিতাটিতে কিসের ভূমিকা পালন করেছে, মাঝির ভূমিকা পালন করেছে, এবং সে কেমন মাঝি ছিল, খেয়া নায়ের মাঝি ছিল, এবং সে যে দু চোখ বুঝে হাল ধরতে জানে, এজন্য আমরা বুঝতে পারলাম যে সে একজন দক্ষ, পারদর্শী এবং সাহসী মাঝি ছিল। এরপরে আমরা কাকে পেয়েছি, বিলের খোলসে মাছকে পেয়েছি। বিলের খোলসে মাছের সম্পর্কে কি তথ্য আছে, যে সে চিঠি লিখেছিল, এবং চিঠি লিখেছিল কাকে, এই যে আমাদের খেয়া নায়ের মাঝি যে চিংড়ি মাছের বাচ্চা, তাকে চিঠি লিখেছিল, এবং সে যে তথ্যটি দিয়েছে সেটি হচ্ছে সাঁঝের বেলার রোদে তার চোখ ঝলসে গেছে। এরপরে যে আসে সে হচ্ছে ভেটকি মাছের নাতনি। ভেটকি মাছের নাতনি সম্পর্কে তথ্য হচ্ছে সে কিন্তু শারীরিকভাবে গল্পে অনুপস্থিত ছিল, এবং তার অনুপস্থিতিটা কিন্তু আমরা ব্যাঙের মাধ্যমে জানতে পাই যে সে আসলে কোথায় গেছে, দেশের বাইরে গেছে। এরপরে আমরা দেখি বিলের কাতলার কথা। বিলের কাতলার সম্পর্কে আমরা কি জানি, যে বিলের কাতলা চিঠি লিখেছে, এবং সে কাকে চিঠি লিখেছে, ভেটকি মাছের নাতনিকে চিঠি লিখেছে। সে বলেছে যে এবার সারা দেশ জুড়ে দারুণ বাদলা নামবে। তাহলে এটা আমরা দেখতে পাই কার থেকে, বিলের কাতলার থেকে। এবং ব্যাঙ যখন বিলের কাতলার যে চিঠিটি সেটি পড়ে দেখেছে, তখন ব্যাঙ জেনেছে যে এবার দেশে দারুণ বাদলা নামবে, তাই সে একটি ছাতা কিনে নিয়েছে, এবং সে এখন বর্ষাকে আহ্বান করছে যে তুমি যতই বর্ষা আসো না কেন, এখন আর আমি ভয় পাবো না, কারণ আমার কাছে এখন ভরসা হিসেবে কে আছে, ছাতা আছে। তাহলে এভাবেই আসলে ধারাবাহিকভাবে আমরা এই চরিত্রগুলোর মাধ্যমে এই কবিতার মূল যে গল্পটি সেটা মনে রাখবো, এবং এই ছোট ছোট তথ্যগুলো আমরা মনে রাখবো যেন পরীক্ষাতে আমরা খুব সহজে এগুলো উত্তর করে ফেলতে পারি। এরপর দেখো এই কবিতাটি যিনি লিখেছেন তার সম্পর্কে অবশ্যই আমাদের একটু ধারণা রাখা প্রয়োজন, কেননা এত মজার একটি কবিতা এত সুন্দর কল্পনা শক্তির মাধ্যমে যে আমাদের মধ্যে জাগিয়ে তুলেছেন তার সম্পর্কে অবশ্যই আমাদের কিছু তথ্য মনে রাখা প্রয়োজন, কেননা এই কবি পরিচিতিগুলো থেকেও কিন্তু আমাদের বহু নির্বাচনী প্রশ্নগুলো এসে থাকে। আমরা যদি কবিতাটি ভালো করে পড়ি, সাথে সাথে আমরা একটু কবি পরিচিতিটাও মনে রাখার চেষ্টা করব। চলো আমরা দেখি কবি পরিচিতিতে আমরা জন্ম, কবির কর্মজীবন, ওনার কিছু উল্লেখযোগ্য রচনা এবং কাজ, এবং সাথে ওনার কিছু পুরস্কার এবং সম্মাননা এবং ওনার মৃত্যু সম্পর্কে আমরা এখানে একটু ছোট্ট করে আলোচনা করব। দেখো উনি জন্মগ্রহণ করেছিলেন 1925 খ্রিস্টাব্দে, এবং রাজবাড়ী জেলার পাংশায় উনি জন্মগ্রহণ করেন। তাহলে এই তথ্যটি আমরা একটু মনে রাখার চেষ্টা করব সহজে, যে উনি 1925 সালে জন্মগ্রহণ করেন, এবং কোন জেলায়, রাজবাড়ী জেলায় উনি জন্মগ্রহণ করেন। উনি জন্মগ্রহণ করেন কোথায়, রাজবাড়ী জেলায়, সেখানে পাংশা নামক একটি স্থান আছে, সেখানে উনি জন্মগ্রহণ করেছেন। তাহলে দেখো খুব সহজে কিন্তু আমরা জন্মটা মনে রাখতে পারবো। উনি 1925 সালে জন্মগ্রহণ করেন, কোথায় জন্মগ্রহণ করেন, রাজবাড়ী জেলায়, কোথায়, পাংশা নামক একটি স্থানে উনি জন্মগ্রহণ করেন। এরপর ওনার কর্মজীবনে যদি আমরা আলোকপাত করি, আমরা দেখব তিনি ছিলেন একজন শিশু সাহিত্যিক। শিশু সাহিত্যিক বলতে আমরা কি বুঝি, শিশুদের সম্পর্কে যিনি সাহিত্য রচনা করেন, অর্থাৎ নানা ধরনের গল্প, ছোট গল্প, রচনা, কবিতা, ছড়া, এগুলো যিনি লেখেন তাকে আমরা বলে থাকি শিশু সাহিত্যিক। অর্থাৎ উনি যে ধরনের সাহিত্যকর্মগুলো রচনা করেছেন সেগুলো কাদের সম্পর্কিত ছিল, শিশুদের সম্পর্কিত ছিল। তাহলে তিনি ছিলেন একজন শিশু সাহিত্যিক। এছাড়াও তিনি সাংবাদিক হিসেবেও কাজ করেছেন। ওনার দুইটা পেশা কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি, যে উনি একজন শিশু সাহিত্যিক ছিলেন এবং উনি পাশাপাশি একজন সাংবাদিকও ছিলেন। এবং ওনার সম্পর্কে খুব ইন্টারেস্টিং একটি তথ্য হচ্ছে উনি দাদাভাই ছদ্মনামে পত্রিকায় শিশুদের জন্য বিশেষ পাতা সম্পাদনা করতেন। এখানে পাতা বলতে আসলে যে পৃষ্ঠা বোঝানো হচ্ছে, ঠিক আছে, এখানে পাতা বলতে আসলে পৃষ্ঠা বোঝানো হচ্ছে, যে পত্রিকাতে কিন্তু একটা আলাদা পাতা থাকে বা পৃষ্ঠা থাকে, তোমরা অনেকেই দেখে থাকবে, যেখানে আসলে শুধুমাত্র ছোটদের সম্পর্কিত অনেক রচনা, ছবি, কবিতা, ছড়া এগুলো লেখা থাকে। অর্থাৎ উনি দাদাভাই ছদ্মনামে, খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, যে উনি দাদাভাই ছদ্মনামে পত্রিকায় শিশুদের জন্য বিশেষ একটি পৃষ্ঠা সম্পাদনা করতেন।
দেখো এখানে কয়েকটি ছোট ছোট বিষয় বোঝার আছে যে উনি কেন দাদাভাই ছদ্মনামে লিখতেন। ছদ্মনাম বিষয়টি আসলে কি, দেখো ওনার মূল নাম কিন্তু আমরা জানি, ওনার মূল নাম হচ্ছে রোকনুজ্জামান খান, এবং আমরা এখানে দেখতে পাচ্ছি উনি দাদাভাই ছদ্মনামে লিখেছেন, অর্থাৎ উনি রোকনুজ্জামান খান নামে না লিখে উনি যখন এই শিশুদের জন্য একটি বিশেষ পাতা উনি লিখেছেন বা পৃষ্ঠা উনি লিখেছেন, তখন উনি যে নামটি সেখানে দিয়েছেন, যে কোনো একটি গল্প, চিঠিবিলি গল্প যদি আমরা চিন্তা করি, চিঠিবিলি গল্পটা কে লিখেছেন, উনি লিখেছেনের জায়গায় লিখতেন দাদা ভাই, অর্থাৎ উনি রোকনুজ্জামান খান না লিখে এই ছদ্মনামটি ব্যবহার করতেন। এরপর উনি কি করেছেন, সম্পাদনা। সম্পাদনা বিষয়টি মানে হচ্ছে কোনো একটি বিষয় যখন লেখা হয় সেখানে তো কিছু ভুল ত্রুটি থাকে, বা সেটাকে সাজানোর একটা বিষয় থাকে, বা কোনটার পরে কোনটা দিতে হবে, এই যে ছোট ছোট ভুলগুলো বা সেটা সাজিয়ে লেখা, এই কাজটিকেই বলা হয় সম্পাদনা করা। ভুলগুলোকে ঠিক করা এবং সেটাকে সুন্দরভাবে সাজিয়ে উপস্থাপন করাকে আসলে সম্পাদনা বলা হয়। তাহলে আমরা দেখি উনি দাদাভাই ছদ্মনামে একটি পত্রিকায় শিশুদের জন্য একটি পৃষ্ঠা সম্পাদনা করতেন, এবং এই নামেই রোকনুজ্জামান খান বিশেষভাবে পরিচিতি পেয়েছেন। এই তথ্যটি আমাদের মনে রাখতে হবে যে এই নামেই কিন্তু রোকনুজ্জামান খান বিশেষভাবে পরিচিতি পেয়েছেন। তাহলে এটা যদি আমাদের প্রশ্ন আসে যে রোকনুজ্জামান খান কোন বিশেষ নামে বেশি পরিচিত, আমরা বলবো উনি দাদাভাই নামে খুব বিশেষভাবে পরিচিত। এটি আমাদের মনেও থাকবে, দাদাভাই শব্দটি আমাদের কাছে খুব পরিচিত একটি শব্দ, তাহলে আমরা বলতে পারবো যে দাদাভাই নামেই উনি বিশেষভাবে পরিচিত ছিলেন। তাহলে ওনার কর্মজীবন সম্পর্কে আমরা ছোট্টভাবে দেখে নিলাম। ওনার দুইটি পেশা আমরা এখানে দেখি, উনি শিশু সাহিত্যিক ছিলেন এবং সাংবাদিক ছিলেন, এবং এরপরে ওনার দাদাভাই ছদ্মনামে লেখার বিষয়টিও আমরা পড়লাম। এরপর আমরা ওনার কিছু উল্লেখযোগ্য রচনা এবং কাজ দেখে নেব। দেখো শুরুতেই বলা হচ্ছে ওনার কিছু শিশুতোষ গ্রন্থের কথা। আমরা তো শুরুতেই দেখলাম যে উনি আসলে একজন শিশু সাহিত্যিক ছিলেন, অর্থাৎ ওনার লেখনীতে আমরা শিশুদের জন্য নানা কবিতা, ছড়া, রচনা, গল্প এগুলো দেখতে পাই। তারই ধারাবাহিকতায় কিন্তু আমরা দেখতে পাচ্ছি শিশুতোষ গ্রন্থ উনি রচনা করেছেন, অর্থাৎ যে গ্রন্থগুলো শিশুদের জন্য উপযোগী সেই ধরনের গ্রন্থ উনি রচনা করেছেন। দেখো শুরুতেই কার কথা বলা হচ্ছে, হাট্টিমা টিম টিম, যেটি প্রকাশিত হয়েছিল 1962 সালে। যখনই কোনো একটি লেখার পাশে বা কোনো একটি গ্রন্থের নাম বা বইয়ের নামের পাশে আমরা একটি সাল দেখব, আমরা বুঝবো যে এটি আসলে ওই গ্রন্থটি যখন প্রকাশিত হয়েছিল সেই সালটির কথা বলা হচ্ছে। তাহলে এই হাট্টিমা টিম টিম, এই যে তিনটি শব্দ, এটি আমাদের কাছে পরিচিত নয় এমন কোনো ছোট বাচ্চাকে আসলে খুঁজে পাওয়া যাবে না। সকলেই আমরা আসলে এই তিনটি শব্দের সাথে খুবই পরিচিত। হাট্টিমা টিম, ছোটবেলায় আমরা সকলেই এই ছড়াটি পড়েছি, হাট্টিমা টিম টিম তারা মাঠে পাড়ে ডিম, যে ছড়াটি আছে সেই ছড়াটির নামেই দেখো এই গ্রন্থটির নামকরণ করা হয়েছে। আমরা দেখি এখানে হাট্টিমা টিম টিম কত সালে, 1962 সালে এটি প্রকাশিত হয়েছিল। এবং ওনার আরেকটি গ্রন্থ হচ্ছে খোকন খোকন ডাকবাড়ি, এটিও আমাদের কাছে খুব প্রচলিত এবং খুব পরিচিত একটি ছড়ার লাইন, যে খোকন খোকন ডাকবাড়ি খোকন মোদের কারবাড়ি, এই যেটা আমরা পড়েছি সেরকমই একটি সেই লাইনটি আসলে ওনার গ্রন্থের যে নাম, এই ছড়ার নামে আসলে গ্রন্থটির নামকরণ করা। একটি হচ্ছে হাট্টিমা টিম টিম, যেটি 1962 সালে প্রকাশিত, এবং আরেকটি হচ্ছে খোকন খোকন ডাকবাড়ি। তাহলে খুব সহজেই আমরা ওনার শিশুতোষ গ্রন্থটি মনে রাখতে পারবো যে একটি হচ্ছে হাট্টিমা টিম টিম এবং আরেকটি হচ্ছে খোকন খোকন ডাকবাড়ি। এরপরে দেখো আমরা দেখি তার সম্পাদিত ঝিকিমিকি একটি গুরুত্বপূর্ণ শিশু সংকলন। ঝিকিমিকি একটি গুরুত্বপূর্ণ শিশু সংকলন। শিশু সংকলন বলতে আমরা কি বুঝবো? শিশু সংকলন অর্থ হচ্ছে শিশুদের নিয়ে যে লেখনীগুলো থাকে, শিশুদের আবেগ নিয়ে, তাদের বেড়ে ওঠা নিয়ে, মূলত তাদের শৈশব সম্পর্কিত যে তথ্যগুলো থাকে সেগুলো নিয়ে যখন কিছু লেখা হয়, কোনো ছড়া, কবিতা, রচনা, এগুলো যখন লেখা হয় সেগুলোকে আমরা বলি শিশু সংকলন। অর্থাৎ যে গ্রন্থের মধ্যে বা সেটা কোনো পত্রিকাতেও হতে পারে, সংকলন করা মানে হচ্ছে জিনিসগুলোকে একত্রিত করা, অর্থাৎ শিশুদের সম্পর্কিত যে লেখনীগুলো আছে সেগুলোকে একত্রিত করে যখন কিছু একটা প্রকাশ করা হয় সেটাকে আমরা শিশু সংকলন বলতে পারি। তো ওনার সম্পাদিত, অর্থাৎ উনি সেগুলোকে সাজিয়েছেন বা ভুলগুলো ঠিক করেছেন, এটিকে আমরা সম্পাদনা বুঝি। তাহলে ওনার সম্পাদিত একটি শিশু সংকলন ছিল যেটির নাম হচ্ছে ঝিকিমিকি, এটি আমরা মনে রাখবো। এরপর দেখো তিনি কচি ও কাঁচা নামে একটি পত্রিকা সম্পাদনা ও প্রকাশ করেন। কচি ও কাঁচা নামে একটি পত্রিকা সম্পাদনা ও প্রকাশ করেন। কচি ও কাঁচা এই শব্দটি তোমরা মনে রাখবে, কারণ এরপরে আমরা দেখবো যে একই রকম আরেকটি শব্দে ওনার আসলে আরেকটি
প্রতিষ্ঠানও আছে। তাহলে আমরা দেখি তিনি কচি ও কাঁচা নামে একটি পত্রিকা সম্পাদনা করেছেন। তাহলে কচি ও কাঁচা কিসের নাম, এটি আমাদের প্রশ্ন আসতে পারে। কচি ও কাঁচা একটি পত্রিকার নাম। কচি ও কাঁচা কিসের নাম, একটি পত্রিকার নাম যেটা উনি সম্পাদনা এবং প্রকাশ করেছেন। অর্থাৎ একই সাথে উনি প্রকাশ করেছেন সেটি এবং সেটি উনি সাজিয়েছেন বা সেটার যে ভুলগুলো ছিল সেগুলো উনি সম্পাদনা করেছেন। এরপর দেখি তিনি কচি কাঁচার মেলা নামে একটি শিশু কিশোর সংগঠন প্রতিষ্ঠা করেন। অর্থাৎ এটি একটি প্রতিষ্ঠান বা সংগঠন যেটি কাদের সম্পর্কিত বলো, শিশু কিশোর, শিশু এবং কিশোরদের সম্পর্কিত একটি সংগঠন যেটি উনি প্রতিষ্ঠা করেছেন এবং সেটির নাম ছিল কচি কাঁচার মেলা। তোমাদের সহজে মনে রাখার জন্য আমি বলি, যখন তোমরা দেখছো কচি কাঁচার মেলা, অর্থাৎ তোমরা বুঝতে পারছো সেখানে অনেক কচি কাঁচার বিষয় আছে, মেলা বলতে আসলে সেখানে অনেক কচি কাঁচার উপস্থিতি আছে এটা বোঝানো হচ্ছে, তখন আমরা মনে রাখবো যে এটি একটি শিশু কিশোর সংগঠন। ঠিক আছে, আর যখন শুধুমাত্র কচি ও কাঁচা সেটি আমরা মনে রাখবো সেটি একটি পত্রিকা। তাহলে সহজে মনে রাখার জন্য আমরা কচি কাঁচার মেলা যখন থাকবে তখন আমরা মনে রাখবো এইভাবে যে এটি আসলে একটি শিশু কিশোর সংগঠন, যেহেতু এখানে মেলা শব্দটি আছে, এবং পত্রিকার জন্য আমরা মনে রাখবো কচি ও কাঁচা। তাহলে দেখো এইভাবে আমরা ওনার উল্লেখযোগ্য রচনা এবং কাজগুলি কিন্তু মনে রাখতে পারি। এখানে আমরা খুব গুরুত্বের সাথে এই দুইটি গ্রন্থের নাম মনে রাখবো, একটি হচ্ছে হাট্টিমাটিম টিম এবং আরেকটি কি, খোকন খোকন ডাকপাড়ি। তাহলে এই উল্লেখযোগ্য রচনা এবং কাজগুলো আমরা রুকনুজ্জামান খানের পড়লাম। এরপরে আমরা ওনার কিছু পুরস্কার এবং সম্মাননা দেখব। দেখো উনি যে শিশুদের জন্য এত লেখনী করেছেন, রচনা লিখেছেন, ছড়া লিখেছেন, গল্প লিখেছেন, বই লিখেছেন, এজন্য আসলে ওনাকে কিছু পুরস্কার এবং সম্মাননায় ভূষিত করা হয়েছে। সেগুলো আমরা এক পলকে দেখে নিই। দেখো এখানে বলা আছে উনি বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার, শিশু একাডেমি পুরস্কার, 21শে পদক, স্বাধীনতা পুরস্কার এবং জসিমউদ্দিন স্বর্ণপদকে ভূষিত হন। ভূষিত হন অর্থ হচ্ছে ওনাকে এই পদকগুলো বা পুরস্কারগুলো ওনাকে দেওয়া হয়েছিল। দেখো এখানে আমরা 3টি পুরস্কারের নাম এবং 2টি পদকের নাম দেখতে পারি। যখন আমাদের সামনে অনেকগুলো পুরস্কার বা পদকের কথা থাকে তখন কিন্তু আমরা অনেক সময় খুব বেশি কনফিউজড হয়ে যাই যে এটা আসলে ওনার পদক ছিল নাকি এটা ওনার পুরস্কার ছিল, কে কোন পুরস্কারটি বা পদকটি পেয়েছে এটি নিয়ে কিন্তু আমাদের খুব বেশি দুশ্চিন্তা কাজ করে। আমরা খুব ছোট্ট করে মনে রাখার চেষ্টা করব যে রুকনুজ্জামান খান 3টি পুরস্কার এবং 2টি পদক পেয়েছিলেন। ঠিক আছে, 3টি পুরস্কার কি কি? একটি হচ্ছে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার, একটি শিশু একাডেমি পুরস্কার এবং আরেকটি হচ্ছে স্বাধীনতা পুরস্কার। তাহলে একটি স্বাধীনতা পুরস্কার, একটি বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার এবং আরেকটি হচ্ছে শিশু একাডেমি পুরস্কার। এবং যে 2টি পদক উনি পেয়েছেন, একটি হচ্ছে জসিমউদ্দিন স্বর্ণপদক, আরেকটি হচ্ছে 21শে পদক। তাহলে 2টি পদক, 21শে পদক এবং জসিমউদ্দিন স্বর্ণপদক, এবং পুরস্কার হচ্ছে 3টি, বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার, স্বাধীনতা পুরস্কার এবং শিশু একাডেমি পুরস্কার। তাহলে পুরস্কার এবং সম্মাননাটা আমরা এভাবে সহজে কয়টি পদক এবং কয়টি পুরস্কার এভাবে মনে রাখার চেষ্টা করব। এরপর দেখো আমরা ওনার মৃত্যু সম্পর্কে যদি দেখি, উনি মৃত্যুবরণ করেছেন 3রা ডিসেম্বর 1999 সাল। তাহলে উনি জন্মগ্রহণ করেছিলেন কত সালে? 1925 সালে এবং মৃত্যুবরণ করলেন কখন? 1999 সালে। 1999 সালের 3 ডিসেম্বর উনি মৃত্যুবরণ করেছিলেন এবং ওনার মৃত্যুস্থান ছিল ঢাকা। উনি জন্মগ্রহণ করেছিলেন রাজবাড়ী জেলার পাংশায় এবং মৃত্যুবরণ করলেন কোথায়? ঢাকায় 1999 সালের 3রা ডিসেম্বর। তাহলে এভাবে আমরা ওনার জন্ম, কর্মজীবন, ওনার উল্লেখযোগ্য যে রচনাগুলো আছে, ওনার পুরস্কারগুলো এবং মৃত্যু সম্পর্কে তথ্যগুলো আমরা খুব সহজে ছোট্ট করে মনে রাখার চেষ্টা করব, যেন বহু নির্বাচনী প্রশ্ন বা ছোট প্রশ্নে আসলে আমরা এগুলো খুব সুন্দরভাবে উত্তর করতে পারি। এরপরে আমরা চিঠিবিলি কবিতার যে উদ্দেশ্য, চিঠিবিলি কবিতাটি কোথা থেকে নেওয়া হয়েছে এবং চিঠিবিলি কবিতার মূল ভাব সম্পর্কে আমরা খুব সংক্ষেপে আলোচনা করব। দেখো শুরুতেই আমরা দেখি পাঠের উদ্দেশ্য, অর্থাৎ চিঠিবিলি কবিতাটি রুকনুজ্জামান খান কেন লিখেছেন এবং কেনই বা এটি আমাদের পাঠ্য বইয়ের অন্তর্ভুক্ত করা হলো এবং কেন এটি আমরা পড়ব, সেই উদ্দেশ্যটি আমরা জানব। এখানে বলা হচ্ছে ছড়া ও ছন্দের মাধ্যমে আমাদের কল্পনাকে উদ্দীপিত করা। দেখো এখানে আমরা এমন অনেক ঘটনা না,
এই কবিতাটিতে পুরো ঘটনায় আমরা দেখলাম যে এটি আসলে একটি কাল্পনিক ঘটনা, যে ঘটনাগুলি আসলে বাস্তবে ঘটা সম্ভব না। দেখো, ব্যাংকে কি কখনো আমরা চিঠি বিলি করতে দেখেছি, বা চিংড়ি মাছের বাচ্চা কি কখনো নৌকার মাঝি হতে পারে? কিন্তু আমরা এই কবিতাটিতে দেখতে পাচ্ছি যে ব্যাঙ চিঠি বিলি করছে, চিংড়ি মাছের বাচ্চাকে আমরা নৌকার মাঝি হিসেবে দেখছি। তাহলে আমরা বুঝতেই পারছি যে এটাতে আসলে কবি কি করেছেন, উনি আমাদের কল্পনা শক্তিকে আরো উদ্দীপিত করার চেষ্টা করেছেন, অর্থাৎ আমাদের কল্পনা শক্তিকে উনি আরো বাড়ানোর চেষ্টা করেছেন। কিসের মাধ্যমে? ছড়া এবং ছন্দের মাধ্যমে। অর্থাৎ উনি আমাদেরকে বোঝাতে চেয়েছেন যে অসম্ভব কিছু ঘটনাকেও আসলে আমরা বাস্তবে না ঘটলেও আমাদের কল্পনা শক্তির মাধ্যমে, আমাদের কল্পনার জগতে সেই ঘটনাগুলো কিন্তু আমরা অবশ্যই চিন্তা করতে পারি, বা সেটা আমরা সম্ভব বলে মনে করতে পারি আমাদের কল্পনার মাধ্যমে। অর্থাৎ এই কবিতা পাঠের উদ্দেশ্যটি হচ্ছে ছড়া এবং নানা ছন্দের মাধ্যমে। দেখো, প্রত্যেক 2 লাইন পর পর কিন্তু আমরা একটা ছন্দের মিল পাচ্ছিলাম, এবং এটি কিন্তু একটা ছড়া, এটাও আমরা দেখলাম যে এটা বাচ্চাদের বা ছোটদের জন্য লেখা। এবং ছড়া এবং ছন্দের মাধ্যমে যে আমরা আমাদের কল্পনাকে আরো বেশি প্রসারিত করতে পারছি বা উদ্দীপিত করতে পারছি, এটাই হচ্ছে আমাদের এই কবিতা পাঠের মূল উদ্দেশ্য। এরপর আমরা কবিতার যে উৎস সেটি সম্পর্কে জানবো। উৎস অর্থ হচ্ছে যে জায়গা থেকে কবিতাটি নেওয়া হয়েছে, সেটিকে আমরা বলছি কবিতার উৎস। রুকনুজ্জামান খানের হাট্টিমাটিম বই থেকে আমরা দেখেছি যে বইটি 1962 সালে প্রকাশিত হয়েছে, ওনার একটি শিশুতোষ গ্রন্থ হাট্টিমাটিম ডিম, সেই বই থেকেই ছড়াটি সংকলন করা হয়েছে। অর্থাৎ সেই বই থেকে এটি নেওয়া হয়েছে, এবং এই বইতেই কিন্তু আমরা এই কবিতাটির দেখা পাবো। ঠিক আছে, রুকনুজ্জামান খানের হাট্টিমাটিম টিম যে শিশুতোষ গ্রন্থটি আছে, সেই গ্রন্থটি থেকে এই কবিতাটি নেওয়া হয়েছে। এরপর আমরা চলে আসব কবিতার মূল ভাব বা সার সংক্ষেপে। কবিতাটিতে আসলে কি কি বোঝানো হয়েছে, যদিও আমরা কবিতাটি খুব ভালোভাবে পড়েছি, আমরা এখন বলতেও পারবো যে কবিতাটিতে আসলে কি কি ঘটনাগুলো বলা হয়েছে। এখন আমরা ছোট্ট করে একটু মূল ভাবটা দেখে নেব। দেখো, এই ছড়ায় ছন্দে ছন্দে মজার একটি গল্প পরিবেশিত হয়েছে। আমরা সকলেই দেখেছি এটি খুব মজার একটি গল্প, যেটি আসলে ছন্দে ছন্দে এই ছড়ার মাধ্যমে পরিবেশন করা হয়েছে। এখানে দেখা যাচ্ছে চিঠি বিলি করার জন্য বাড়ি থেকে বের হয়েছে একটি ব্যাঙ। কে বের হয়েছে বাড়ি থেকে? ব্যাঙ বের হয়েছে চিঠি বিলি করার জন্য। কিন্তু বাইরে টাপুস টুপুস করে বৃষ্টি ঝরছে, ব্যাঙটিকে খেয়া নৌকায় নদী পাড়ি দিতে হবে। সে নদী পাড়ি দিয়ে চিঠি বিলি করতে যাবে, তাহলে তাকে নদী পাড়ি দিতে হবে। কিন্তু এর মধ্যে কি হলো? টাপুস টুপুস করে আবার বৃষ্টি ঝরা শুরু হয়েছে। এরপরে দেখছি নৌকার মাঝি হিসেবে কাজ করছে চিংড়ি মাছের বাচ্চা। এটা তো আমরা জানি, নৌকার মাঝি হিসেবে কে কাজ করেছে? চিংড়ি মাছের বাচ্চা। তাকে চিঠি লিখেছে বিলের খোলসে মাছ। তাকে কে চিঠি লিখেছিল? বিলের খোলসে মাছ। খোলসে লিখেছে সন্ধেবেলার রোদে তার চোখ ঝলসে গেছে। ওদিকে ভেটকি মাছের নাতনির কাছে আবার চিঠি লিখেছে বিলের কাতলা মাছ। দেখো, এই যে ভেটকি মাছের নাতনির কাছে চিঠি লিখেছিল কে? বিলের কাতলা মাছ। চিঠিতে কাতলা জানিয়েছে সারা দেশ জুড়ে এবছর খুব বৃষ্টি হবে। এই ভয়ে ব্যাঙ একটি ছাতা কিনে নিয়েছে, কারণ চিংড়ি মাছের খেয়া নৌকার ওপর ব্যাঙের কোনো ভরসা নেই। দেখো, যখন অনেক বেশি বৃষ্টি হবে, তখন নদীতে অনেক বেশি পানি বেড়ে যাবে, তখন কি চিংড়ি মাছের বাচ্চা তাকে নদী পার করে দিতে পারবে শুধু নৌকায় করে? এই জন্য ব্যাঙ বলছে যে এই বর্ষায় আসলে এই যে চিংড়ি মাছের যে খেয়া নৌকা, এটি আমার ভরসা না, আমার ভরসা এখন ছাতা। অর্থাৎ সে যদি নদী পাড়ি দিয়ে চিঠি বিলি করতে নাও যেতে পারে, সে যেন শুধুমাত্র ছাতি নিয়ে হেঁটে হেঁটেও যেন সে চিঠি বিলি করতে পারে। এটি সে বলছে যে চিঠিতে কাতলা জানিয়েছে কি, যে এবছর দেশে খুব বৃষ্টি হবে। এই ভয়ে ব্যাঙ একটি কি কিনে নিয়েছে? ছাতা কিনে নিয়েছে, কারণ চিংড়ি মাঝির খেয়া নৌকার ওপর ব্যাঙের কোনো ভরসা নেই। ছড়াটির মাধ্যমে রুকনুজ্জামান খান আমাদের কল্পনাকে নিয়ে যান জলজ প্রাণীদের জগতে। দেখো, এখানে কিন্তু আমরা জলজ প্রাণীগুলোকে দেখতে পেয়েছি, আমরা মাছকে দেখতে পেয়েছি, ব্যাঙকে দেখতে পেয়েছি, আমরা 4 রকমের মাছ দেখেছি, ব্যাঙ দেখেছি। এজন্য বলছে যে এই ছড়াটির মাধ্যমে রুকনুজ্জামান খান আসলে আমাদেরকে কল্পনার জগতে নিয়ে যেতে চেয়েছেন, যেখানে আমরা অদ্ভুত সব ঘটনার মুখোমুখি হই। ঘটনাগুলো অদ্ভুত ছিল না? ঘটনাগুলো তো অদ্ভুত ছিল, কারণ এই ঘটনাগুলো তো আমরা বাস্তবে চিন্তাই করতে পারি না, এগুলো তো শুধুমাত্র আমাদের কল্পনাতেই সম্ভব। তাই উনি অদ্ভুত সব ঘটনার মুখোমুখি আমাদের করেছেন। ব্যাঙের চিঠি বিলি করা, ছাতা কেনা, চিংড়ি মাছের নৌকার মাঝি হওয়া, কিংবা মাছেদের চিঠি লেখা, এগুলো বাস্তবে অসম্ভব ঘটনা। এটা তো আমরা আলোচনা করলাম যে এই যে ব্যাঙ চিঠি বিলি করছে, ছাতা কিনছে,
চিংড়ি মাছের বাচ্চা আবার নৌকার মাঝি হচ্ছে, মাছটা আবার চিঠি লিখছে, এগুলো তো সব বাস্তবে অসম্ভব ঘটনা, এগুলো তো কখনোই আমরা ঘটতে দেখিনি, কিন্তু সব ঘটনাকে আমরা কল্পনা করে নিতে পারি। এই সকল ঘটনাকে আমরা কল্পনা করে নিতে পারি, কেননা মানুষের কল্পনা শক্তি অসীম। অর্থাৎ বাস্তবে আমাদের অনেক ঘটনা ঘটার সীমাবদ্ধতা থাকলেও কল্পনার মাধ্যমে কিন্তু আমরা অনেক অসম্ভব ঘটনাকেও কল্পনা করে নিতে পারি যে এটা এইভাবে এভাবে ঘটছে। তাই বলা হচ্ছে যে মানুষের কল্পনা শক্তি তো আসলে অসীম। তাই এই অবাস্তব ঘটনাগুলো আমরা এই কবিতার মধ্যে দেখতে পাচ্ছি, এগুলো ঘটা সম্ভব। ছড়া, কবিতা এবং গল্পের মাধ্যমে কবি লেখকেরা মানুষের জীবন ছবি আঁকার পাশাপাশি মানুষের অদ্ভুত এবং অসম্ভব কল্পনাকেও আঁকতে পারেন। দেখো, কবিরা বা সাহিত্যিকরা যখন কোনো রচনা করেন বা কবিতা লেখেন বা কোনো গল্প লিখেন, তারা কি করেন? তারা আসলে আমাদের দৈনন্দিন জীবনের ঘটনাগুলোকে তাদের গল্পে তুলে ধরার চেষ্টা করেন। এই জন্য বলা হচ্ছে যে ছড়া, কবিতা এবং গল্পের মাধ্যমে কবি লেখকেরা মানুষের জীবন ছবি তো অবশ্যই আঁকেন, এর পাশাপাশি মানুষের অদ্ভুত এবং অসম্ভব কল্পনাকেও তারা আঁকতে পারেন, যেটি কিন্তু আমরা এই চিঠিবিলি কবিতাতে দেখতে পাচ্ছি। এখানে কিন্তু আমাদের দৈনন্দিন জীবনের কোনো চিত্র আসলে আমরা মানুষ বা অন্য যে প্রাণীগুলো আছে যাদের দ্বারা এই ঘটনাগুলো ঘটানো সম্ভব, তাদের দ্বারা নয়, বরং অদ্ভুত কিছু ঘটনা, আমরা অসম্ভব কিছু কল্পনা এখানে দেখতে পাচ্ছি কিছু জলজ প্রাণীদের মাধ্যমে, যেগুলো আসলে বাস্তবে ঘটা সম্ভব নয়। তাই বলছে ছড়া, কবিতা এবং গল্পের মাধ্যমে কবি লেখকেরা মানুষের জীবন ছবি আঁকার পাশাপাশি মানুষের অদ্ভুত এবং অসম্ভব কল্পনাকেও তারা আঁকতে পারেন। তাহলে এই ছিল আমাদের কবিতা পাঠের উদ্দেশ্য, উৎস এবং সারসংক্ষেপ আমরা খুব সংক্ষেপে দেখে নিলাম। এরপর চলো আমরা মূল বইয়ের যে শব্দার্থগুলো আছে সেগুলো এক পলক দেখে নিই। এখানে আমরা দেখতে পাচ্ছি কাতলা, আমরা জানি যে কাতলা আসলে একটি মাছের নাম। তারপরে বলছে খলসে, এটিও আমরা জানি খলসে একটি মাছের নাম। এরপর বলছে খেয়া, কবিতা আলোচনা করার সময় আমরা পড়েছিলাম খেয়া নায়ের কথা, তাই না? আমরা তখন বলেছিলাম যে খেয়া বলতে আমরা কি বুঝি? নদী পার হওয়ার যে নৌকা, তাকে বুঝি। এরপর দেখি খেয়া না, এখানে না বলতে আসলে নাওকে বোঝানো হচ্ছে। আর নাও মানে কি বলতো? নাও মানে হচ্ছে নৌকা। তাহলে খেয়া না বলতে আমরা কাকে বুঝছি? খেয়া নৌকাকে। এরপর বলছে খেয়া নায়ের মাঝি, অর্থাৎ খেয়া না মানে খেয়া নৌকা এবং সেই খেয়া নায়ের মাঝি, খেয়া নৌকার মাঝি। তারপরে চিঠি, চিঠি মানে তো আমরা জানি, চিঠি মানে কি? পত্র। পত্র মানে হচ্ছে যেখানে আসলে বার্তা বা কোনো খবর আমরা লিখি, সেটি হচ্ছে পত্র। বা এখানে বলছে পত্র, খবর বা কুশলাদি জানিয়ে কাউকে কিছু লেখা, এটাকে আমরা কি বলি? চিঠি বলি। চিঠি বিলি করা, বিলি করা অর্থ হচ্ছে পৌঁছে দেওয়া বা বিতরণ করা। বিলি করা মানে হচ্ছে বিতরণ করা, তাহলে চিঠি বিলি করা অর্থ হচ্ছে চিঠি পৌঁছে দেওয়া। ঝলসানো অর্থ হচ্ছে উজ্জ্বল আলোয় যখন চোখ ধাঁধিয়ে যায় তখন আমরা বলি আমাদের চোখ ঝলসে গেছে। তাহলে ঝলসানো বলতে আমরা কি বুঝি? উজ্জ্বল আলোয় চোখ ধাঁধানো। কিন্তু এই গল্পে কিন্তু ঝলসানো বলতে আমরা উজ্জ্বল আলোয় চোখ ঝাঁঝানো এটা বুঝছি না, কারণ ভেটকি মাছের চোখ ঝলসে গেছিল কিসে? সন্ধেবেলার আলোতে। সাঁঝের বেলায় যে আলোটা আসে, নরম রোদ, সেটিতেই নাকি তার চোখ ঝলসে গিয়েছিল। এরপরে টাপুস টুপুস, টাপুস টুপুস আমরা জানি বৃষ্টি যখন পড়ে তখন টাপুস টুপুস একটা শব্দ হয়, তাহলে টাপুস টুপুস হচ্ছে বৃষ্টির অনুকার বা বৃষ্টি পড়ার যে শব্দ। আরো কিছু শব্দার্থ আমরা দেখব। দেয়া অর্থ কি? দেয়া অর্থ আমরা বলেছিলাম মেঘ। টাপুস টুপুস ঝরছে, দেয়া অর্থ হচ্ছে মেঘ থেকে টাপুস টুপুস করে বৃষ্টি পড়ছে। এরপরে বাদলা, বাদলা অর্থ হচ্ছে এক নাগাড়ে বৃষ্টি। বর্ষাকালে আমরা দেখি যে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, এমনকি সকাল থেকে পরের দিন সকাল পর্যন্ত একটানা বৃষ্টি হয়, তখন আমরা কি বলি? তখন আমরা বলি ভীষণ বাদলা নেমেছে। বাদলা মানে হচ্ছে এক নাগাড়ে যখন বৃষ্টি পড়ে, তো আগে আমরা বলি বাদলা। এরপর দেখি ভরসা। ভরসা অর্থ কি? ভরসা অর্থ হচ্ছে নির্ভর করা বা অবলম্বন, যাকে আমরা বলি। আমরা বলি যে এই বিপদে একমাত্র খোদা বা আল্লাহ আমার ভরসা। তাহলে ভরসা বলতে আমরা কি বুঝাই? আমরা বুঝাই যে একমাত্র আল্লাহ আমাদের নির্ভরের স্থান বা অবলম্বন। তাহলে ভরসা মানে নির্ভর করা বা অবলম্বন। ভেটকি বলতে কি? ভেটকি বলতে আমরা কি বুঝি? ভেটকি বলতে আমরা একটি মাছের নাম বুঝি, যেমন আমরা কাতলা বা খলসে মাছকে দেখেছি। এরপরে দেখো সাঁঝের বেলা। সাঁঝের বেলা আমরা জানি সাঁঝ মানে হচ্ছে সন্ধ্যা আর বেলা মানে সময়। তাহলে সাঁঝের বেলা অর্থ কি? সাঁঝের বেলা অর্থ হচ্ছে সন্ধ্যার সময়। তারপর হচ্ছে সাচ্চা, এই যে জবর মাঝি, সাচ্চা। সাচ্চা মানে হচ্ছে সত্য বা সঠিক। অর্থাৎ যখন আমরা পড়েছিলাম তখন আমরা দেখেছি যে মাঝি আসলে খুব পারদর্শী এবং সাহসী। চিংড়ি মাছের বাচ্চা একজন সাহসী
এবং দক্ষ মাঝি। তাহলে সাচ্চা অর্থ কি? সত্য। তাহলে এখানে আমরা মূল বইয়ের যে শব্দার্থগুলো আছে বা টিকাগুলো আছে সেগুলো আমরা এক পলকে দেখে নিলাম। দেখো, এই ছিল আজকে আমাদের আলোচনা। এই আলোচনায় আমরা কোন বিষয়গুলো দেখার চেষ্টা করেছি? শুরুতেই আমরা কবিতার যে প্রধান চরিত্রগুলো ছিল সেই চরিত্রগুলো নিয়ে আলোচনা করেছি। তারপর আমরা এই কবিতাটির যে ধারাবাহিকভাবে কোন কোন চরিত্রগুলোকে আসলে কবি নিয়ে এসেছেন, তাদের কোন কোন তথ্যগুলো উনি এই কবিতাতে দিয়েছেন, এবং সাথে কিন্তু আমরা খুব সুন্দর কিছু ছবি দিয়ে এই কবিতার লাইনগুলোকে যাতে সহজে মনে রাখতে পারি আমরা, সেভাবে কিন্তু আমরা এখানে মূল কবিতাটি পড়েছি। এরপর আমরা ছড়ার যে কাহিনী এবং চরিত্রের ধারাবাহিক বর্ণনা সেগুলো কিন্তু সুন্দর করে ছোট ছোট তথ্যের মাধ্যমে আমরা এখানে আলোচনা করার চেষ্টা করেছি। এরপর আমরা চিঠিবিলি কবিতার যিনি কবি রকুনুজ্জামান খান সম্পর্কিত, এখানে ওনার একটা ছবিও আমরা দেখেছি, এখানে ওনার সম্পর্কিত কিছু তথ্য আমরা পড়েছি। এরপর আমরা পাঠ পরিচিতি সম্পর্কে পড়েছি চিঠিবিলি কবিতার। এরপর আমরা মূল বইয়ের যে শব্দার্থ এবং টিকা সেই সম্পর্কে আলোচনা করেছি। আশা করি ষষ্ঠ শ্রেণীর যে শিক্ষার্থী বন্ধুরা আছো, তোমাদের জন্য ক্লাসটি খুবই উপকারী হবে এবং আমি মনে করি যে এখান থেকে যদি ছোট ছোট প্রশ্নগুলো বা শূন্যস্থান বা বহু নির্বাচনী প্রশ্নগুলো আসে, তোমরা সেগুলো খুব ভালোভাবে উত্তর করতে পারবে। এবং এতক্ষণ ধৈর্য ধরে আমার সাথে ক্লাসটি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। নিশ্চয়ই পরবর্তীতে তোমাদের সাথে অন্য কোনো গল্প বা কবিতা নিয়ে আবার আমাদের দেখা হবে। ততদিন পর্যন্ত সকলে ভালো থাকো, সুস্থ থাকো। সকলের জন্য অনেক শুভকামনা। আজকের মতো এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।